Bismillahir Rahmanir Rahim. Welcome to Novojog University College online class. Online class আমি তোমাদের সাথে থাকবো এমডি শরীফুল ইসলাম শরীফ, lecturer, Department of Accounting, Novojog University College. Subject Accounting first paper, ACC for ACC first year. টুডে টপিক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স রেয়ামিল চ্যাপ্টারের আজকে লেকচার নাম্বার হচ্ছে 4। তো প্রিয় শিক্ষার্থীরা, রেয়ামিল চ্যাপ্টারের অঙ্ক করার জন্য তোমাদের যে জিনিসগুলি অবশ্যই মনে রাখতে হবে সেই জিনিসগুলি হচ্ছে, এখানে আমি দিয়ে দিছি যে রেয়ামিল প্রস্তুত করার সময় যে বিষয়গুলো মনে রাখতে হবে। প্রথম হচ্ছে সম্পদ এবং ব্যয় ডেবিট, দায় এবং আয় ক্রেডিট, যে সকল আইটেম মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে সেগুলো ক্রেডিট, এবং যে সমস্ত আইটেম মালিকানা সত্ত্বকে হ্রাস করে সেগুলো হচ্ছে ডেবিট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই তিনটা জিনিস তোমরা যদি মনে রাখতে পারো তাহলে রেয়ামিল প্রস্তুত করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমরা রেয়ামিল করার জন্য আবার একটু করতেছি। সম্পদ এবং ব্যয়গুলি কি হবে? ডেবিট হবে। আয় এবং দায়গুলি কি হবে? ক্রেডিট হবে। এবং যে সমস্ত আইটেম মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে সেগুলো ক্রেডিট হবে, এবং যে সমস্ত আইটেম মালিকানা সত্ত্বকে হ্রাস করে সেগুলো কি হবে? ডেবিট হবে। তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই তিনটা জিনিস ভালো করে মনে রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রেয়ামিল চ্যাপ্টারে লেকচার নাম্বার 4 যে অঙ্কটা আমরা শুরু করব সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালে যে কোশ্চেনটা আসছিল সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো কুমিল্লা বোর্ড 2019 সালে আমাদের যে প্রশ্নটা আসছিল সেটা হচ্ছে এটা। তো এই প্রশ্নের মধ্যে কি কি বলা আছে আমরা প্রত্যেকটা জিনিস একটু পড়ি, তারপর আমরা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, কুমিল্লা বোর্ড 2019 সালে যে প্রশ্নটা আসছিল সেটা হচ্ছে, জনাব সোহেলের হিসাব বই থেকে নিম্নোক্ত খতিয়ান উদ্বৃত্ত সমূহ নেওয়া হয়েছে। হিসাবগুলো হচ্ছে, প্রথম হচ্ছে মূলধন 2,50,000 টাকা, কলকবজা ও যন্ত্রপাতি 2,20,000 টাকা। তারপর দিয়ে আছে প্রাপ্য হিসাব 1/1/2018 18,000 টাকা, প্রদেয় হিসাব 1/1/2018 12,000 টাকা, বিক্রয় 1,70,000 টাকা, আন্তঃফেরত 4,000 টাকা, মজুত মাল 31/12/2018 35,000 টাকা, প্রদেয় হিসাব 31/12/2018 10,000 টাকা, শিক্ষানবিশ ভাতা 4,000 টাকা, প্রদেয় নোট 31/12/2018 8,000 টাকা, নগদ 31/12/2018 28,000 টাকা, নগদ 1/1/2018 40,000 টাকা, মজুরি ও বেতন 15,000 টাকা, মজুত মাল 1/1/2018 40,000 টাকা, ক্রয় 1,80,000 টাকা, বই ফেরত 2,500 টাকা, প্রভিডেন্ট ফান্ড 10,000 টাকা, প্রাপ্য হিসাব 31/12/2018 27,000 টাকা, সাধারণ সঞ্চিতি 15,000 টাকা, ঋণ 50,000 টাকা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি 2,500 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রত্যেকটা আইটেম দিয়ে আছে আমাদের খতিয়ান উদ্বৃত্ত। তো রেয়ামিল করার জন্য আমাদের যে আইটেমগুলো জানতে হয় এবং যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা একটু পড়ে নিলাম। এখন আমাদের প্রশ্ন করার জন্য, সমাধান করার জন্য যে যে আইটেমগুলো দিয়ে আছে এগুলো আমরা একটু দেখি। প্রথম আছে মূলধন 2,50,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মূলধন মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, আর যেটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে সেটা রেয়ামিল কোন দিকে যায়? ক্রেডিট দিকে যায়। তো মূলধন ক্রেডিট। কলকবজা ও যন্ত্রপাতি সম্পদ, এটা ডেবিট হবে। প্রাপ্য হিসাব 1/1/2018। প্রিয় শিক্ষার্থীরা, 1/1/2018 এটা হচ্ছে প্রাপ্য হিসাবে প্রারম্ভিক টাকা, আর 31/12/2018 মানে সমাপনী টাকা। তো আমরা জানি প্রাপ্য হিসাব প্রারম্ভিক যেটা সেটা রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, অতএব এই প্রাপ্য হিসাব 1/1/2018 এটা রেয়ামিলে আসবে না। ঠিক একই রকম ভাবে প্রদেয় হিসাব 1/1/2018 এটা হলো প্রারম্ভিক প্রদেয় হিসাব, এটাও রেয়ামিলের মধ্যে আসবে না। এরপর আমাদের যেটা দিয়ে আছে সেটা হচ্ছে বিক্রয়। তো বিক্রয় আয়, আর আয় আমরা জানি কি? ক্রেডিট।
আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, তো বিক্রয় ফেরত একটা ব্যয়, এটা কি হবে? ডেবিট হবে। এরপর আমাদের লেখা আছে মজুত পণ্য 31/12/2018, এটা হলো সমাপনী মজুত পণ্য। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো সমাপনী মজুত পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, অর্থাৎ এটাও রেয়ামিলে আসবে না। এরপর আমাদের যেটা দিয়ে আছে সেটা হচ্ছে প্রদেয় হিসাব 31/12/2018। তো প্রদেয় হিসাব 31, এটা সমাপনী প্রদেয় হিসাব, এটা একটা চলতি দায়। আর দায় মানে রেয়ামিলে কোন দিকে যায় প্রিয় শিক্ষার্থীরা? ক্রেডিট দিকে যায়। এরপর আমাদের যেটা দিয়েছে সেটা হলো শিক্ষানবী ভাতা। তো শিক্ষানবী ভাতা একটা ব্যয়, তো ব্যয় রেয়ামিলে ডেবিট দিকে, আর শিক্ষানবী সালামি একটা আয়, আর আয় রেয়ামিলে কোন দিকে? ক্রেডিট দিকে। এরপর আমাদের যেটা দিয়ে আছে সেটা হচ্ছে প্রদেয় নোট 31/12/2018। তো প্রদেয় নোট 31/12/2018 মানে সমাপনী প্রদেয় নোট, আর সমাপনী প্রদেয় নোট তোমরা জানো এটা একটা চলতি দায়, আর দায় মানে রেয়ামিলে কোন দিকে যায়? ক্রেডিট দিকে যায়। এরপর আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে নগদ 31/12/2018। তো এটা হলো সমাপনী নগদ, আর সমাপনী নগদ রেয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং এটা কি? চলতি সম্পদ, আর চলতি সম্পদ মানে কি? ডেবিট। এরপর আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে নগদ 1/1/2018। তো 1/1/2018 মানে এটা হলো প্রারম্ভিক হাতে নগদ। প্রারম্ভিক হাতে নগদ রেয়ামিলের ভিতরে অন্তর্ভুক্ত হয় না, অতএব এটা বাদ। এরপর আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে বেতন ও মজুরি বা মজুরি ও বেতন। বেতন মজুরি বা মজুরি বেতন দুইটাই আমাদের জন্য কি? ব্যয়, আর ব্যয় রেয়ামিলে কোন দিকে যায়? ডেবিট দিকে যায়। এরপর যেটা দিয়েছে সেটা হলো মজুত পণ্য 1/1/2018, এটা হলো প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য রেয়ামিলে আসে এবং এটা ব্যয় মানে ডেবিট। ক্রয়, এটা ব্যয়, এটা ডেবিট। বই ফেরত মানে ক্রয় ফেরত, ক্রয় ফেরত ক্রেডিট হবে। প্রভিডেন্ট ফান্ড একটা চলতি দায়, আর চলতি আমরা জানি দায় মানে কি? রেয়ামিলে ক্রেডিট দিকে দেয়। প্রাপ্য হিসাব 1/12/2018, এটা সমাপনী প্রাপ্য হিসাব, আমরা জানি সমাপনী প্রাপ্য হিসাব একটি চলতি সম্পদ, আর চলতি সম্পদ মানে কি? রেয়ামিলে ডেবিট দিকে দেবে। এরপর আমাদের যেটা দিয়েছে সেটা হলো সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতির দায়, আর দায় রেয়ামিলে কোন দিকে যায়? ক্রেডিট দিকে যায়। ঋণ একই রকম, এটা একটা দায়, আর দায় রেয়ামিলে কোন দিকে যায়? ক্রেডিট দিকে যায়। অনাদায়ী পাওনা সঞ্চিত একটা দায়, আর দায় রেয়ামিলে কোন দিকে যায়? ক্রেডিট দিকে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের রেয়ামিল, এবং আমাদের এখান থেকে করণীয় কি কি করতে বলছে? যে ক নম্বর কোশ্চেনে বলা ছিল যে 2018 সালে 31 ডিসেম্বর তারিখে যে সমস্ত দফা রেয়ামিলে আসবে না তা লেখো। তো রেয়ামিলের যে সমস্ত দফা আসে না তা অলরেডি আমরা এখানে দেখিয়ে দিছি। কি কি রেয়ামিল অন্তর্ভুক্ত হয় না? প্রাপ্য হিসাব 1/1/2018, প্রদেয় হিসাব 1/1/2018, মজুত পণ্য 31/12/2018 এবং নগদ 1/1/2018। এই চারটা আইটেম রেয়ামিলের ভিতরে অন্তর্ভুক্ত হবে না। তো আসলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা পরীক্ষার খাতায় কিভাবে প্রেজেন্টেশন করবা সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট পরীক্ষার মধ্যে এরকম তোমার দাগ কাটবা যে ক নাম্বারে লাগবা রেয়ামিলে আসবে না তার পরিমাণ নির্ণয়, দাগ কাটবা বিবরণ টাকা টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে চারটা আইটেম এখানে দেখে দিচ্ছিলাম এই চারটা আইটেম লিখছি। প্রথম আমাদের লেখা ছিল নগদ 1/1/2018 কত টাকা? 40,000 টাকা। নগদ 1/1/2018 40,000 টাকা। এরপর আমাদের যেটা ছিল সেটা হচ্ছে প্রাপ্য হিসাব 1/1/2000 কত? 18 কত টাকা? 18,000 টাকা। তো এটা প্রাপ্য হিসাব 1/1/2018 18,000 টাকা দিলাম। তারপরে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে প্রদেয় হিসাব 1/1/2018 12,000 টাকা। তো এটা আমরা প্রদেয় হিসাব 1/1/2018 12,000 টাকা দিয়ে দিলাম। এরপর আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মজুত পণ্য 31/12/2018 কত টাকা? 35,000 টাকা। এটাও রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, অতএব এটা আমরা দিয়ে দিচ্ছি মজুত পণ্য 31/12/2018 35,000 টাকা। তার মানে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলা যে সমাপনী মজুত পণ্য বাদে আর সব ধরনের প্রারম্ভিক জিনিস রেয়ামিলের ভিতরে অন্তর্ভুক্ত হয় না। তো রেয়ামিলের ভিতরে অন্তর্ভুক্ত হয় না এই চারটা জিনিস, আর এই চারটা জিনিসের যোগফল আমাদের হচ্ছে 1,05,000 টাকা। তো 1,05,000 টাকাই হচ্ছে আমাদের ক নাম্বার কোশ্চেনের অ্যান্সার। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা রেয়ামিলে কি কি বিষয় অন্তর্ভুক্ত হয় না এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব তার পরবর্তী কোশ্চেন। তো পরবর্তী কোশ্চেন আমাদের খ নাম্বার কোশ্চেনে বলা ছিল যে 2018 সালে 31 ডিসেম্বর তারিখে জনাব সোহেলের হিসাব হইতে সঠিক ফর্মে রেয়ামিল প্রস্তুত করো। তো প্রিয় শিক্ষার্থীরা রেয়ামিল প্রস্তুত করার সঠিক ফর্ম হচ্ছে, রেয়ামিলের ফর্ম আমাদের কয়টা? রেয়ামিলের সব হচ্ছে আমাদের 5টা। তো আসো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে প্রশ্নটা আমরা দেখতে পাইলাম। এখন এই স্লাইড থেকে আমরা কত নম্বর কোশ্চেন আনসার করব? আমাদের এখানে লেখা ছিল খ নম্বর কোশ্চেন সমাধান। তো সমাধান খ, আর খ নম্বর কোশ্চেন আমাদের বলা ছিল 2018 সালে 31 ডিসেম্বর তারিখে জনাব সোহেলের হিসাব হইতে সঠিক ফর্মে রেয়ামিল প্রস্তুত করো। তো সঠিক ফর্ম রেয়ামিলের ফর্ম হচ্ছে 5টা। কি কি? প্রথম হলো ক্রমিক নাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যেভাবে প্রেজেন্টেশন করবে ঠিক এভাবে রেয়ামিল করার জন্য প্রথমে উপায় নাম লিখতে হবে, প্রতিষ্ঠানের নাম লিখতে হবে।
তারপর লিখতে হবে কি রেয়ামিল, আর রেয়ামিলটা যে তারিখে তৈরি করবো তারিখটা লিখতে হবে। তারিখটা হচ্ছে 2018 31 ডিসেম্বর তারিখ। আর রেয়ামিলের সঠিক ফর্ম হচ্ছে ক্রমিক নাম, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এই 5টা ফর্মে এই 5টা ছকে আমাদের রেয়ামিলটা করতে হয়। তো রেয়ামিল করার জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসগুলি অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে সম্পদ এবং ব্যয় রেয়ামিলের ডেবিট সাইডে যাবে, দায় এবং আয় রেয়ামিলের ক্রেডিট সাইডে যাবে, এবং যে সমস্ত আইটেম মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে সেগুলো রেয়ামিলের ক্রেডিট সাইডে যাবে, এবং যেগুলো হ্রাস করে সেগুলো রেয়ামিলের কোন দিকে আসবে, ডেবিট সাইডে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে মূলধন। তো মূলধন কত টাকা দিয়ে আসলো? মূলধন 2,50,000 টাকা দিয়ে আসলো। মূলধন মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, অতএব এটা রেয়ামিলে ক্রেডিট। তাহলে আমরা রেয়ামিলে ক্রেডিট দিকে দিয়েছি 2,50,000। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে নগদ 1/1/2018। এটা রেয়ামিলের ভিতরে আসে না, প্রারম্ভিক হাতে নগদ রেয়ামিল আসে না। এরপর আমাদের যেটা সেটা কলকব্জা ও যন্ত্রপাতি 2,20,000 টাকা। তো কলকব্জা ও যন্ত্রপাতি একটা সম্পদ, আর আমরা জানি সম্পদ রেয়ামিলে কোন সাইডে যায়, ডেবিট সাইডে। তাহলে আমরা কলকব্জা যন্ত্রপাতি 2,20,000 টাকা আমরা ডেবিট সাইডে লিখছি। তো কলকব্জ যন্ত্রপাতির পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মজুরি ও বেতন। তো মজুরি বেতন কত টাকা ছিল? 15,000 টাকা। তো মজুরি ও বেতন একটা ব্যয়, আর আমরা জানি ব্যয় রেয়ামিলে কোন সাইডে যায়, ডেবিট সাইডে। তো মজুরি ও বেতন রেয়ামিলে আমরা ডেবিট সাইডে দিয়ে দিলে 15,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি এই পর্যন্ত তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপর আমাদের যে আইটেম দিয়ে আছে সেটা হচ্ছে প্রাপ্য হিসাব 1/1/2018। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো প্রাপ্য হিসাব 1/1/2018 মানে প্রারম্ভিক প্রাপ্য হিসাব। প্রারম্ভিক মজুদ পণ্য বাদে আর কোনো প্রারম্ভিকই রেয়ামিলের ভিতরে অন্তর্ভুক্ত হয় না, অতএব এটা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে 18,000 টাকা রেয়ামিলে আসবে না, বাদ। এরপরে আমাদের যেটা দিই সেটা হচ্ছে মজুদ পণ্য 1/1/2018। এটা হলো প্রারম্ভিক মজুদ পণ্য, আর প্রারম্ভিক মজুদ পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হয়। আর প্রারম্ভিক মজুদ পণ্য একটা যেহেতু ব্যয়, তাহলে ব্যয় রেয়ামিলে কোন সাইডে যায়, ডেবিট সাইডে। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য আমরা কত টাকা দিব? 40,000 টাকা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মজুদ পণ্য 1/1/2018 40,000 টাকা ডেবিট সাইডে দিয়ে দিচ্ছি। তো এর পরবর্তীতে যেটা দিয়েছে সেটা হচ্ছে প্রদেয় হিসাব। তো প্রদেয় হিসাব 1/1/2018 এটা প্রারম্ভিক প্রদেয় হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো প্রারম্ভিক মজুদ পণ্য ব্যতীত অন্য কোনো প্রারম্ভিক রেয়ামিলের ভিতরে অন্তর্ভুক্ত হয় না, অতএব প্রারম্ভিক প্রদেয় হিসাব এটাও রেয়ামিলে আসবে না। তাহলে 12,000 টাকা এটা বাদ, 12,000 18,000 টাকা বাদ। প্রদেয় হিসাবের পরবর্তী যে আইটেম দিয়েছে সেটা হচ্ছে ক্রয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো ক্রয় একটা ব্যয়, আর ব্যয় রেয়ামিলে কোন সাইডে যায়, ডেবিট সাইডে যায়। তাহলে ক্রয় কত টাকা ছিল আমাদের? 1,80,000 টাকা ছিল। তো ক্রয় আমরা রেয়ামিলের ডেবিট পাশে 1,80,000 টাকা দিয়ে দিছি। তো ক্রয়ের ঠিক পরবর্তী যে আইটেম সেটা হচ্ছে কি বিক্রয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো বিক্রয় একটা আয়, আর আয় রেয়ামিলে কোন সাইডে যায়, আয় রেয়ামিলে ক্রেডিট সাইডে যায়। তো 1,70,000 টাকা রেয়ামিলে কোন সাইডে যাবে প্রিয় শিক্ষার্থীরা? অবশ্যই ক্রেডিট সাইডে যাবে। তাহলে এখানে বিক্রয় রেয়ামিলে কোন সাইডে দিছি, ক্রেডিট সাইডে দিয়ে দিছি। বিক্রয় পরবর্তী যে আইটেম সেটা হচ্ছে বই ফেরত। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো বই ফেরত আর একটা নাম হচ্ছে ক্রয় ফেরত। তো ক্রয় যেহেতু ব্যয়, তার মানে ক্রয় ফেরত অবশ্যই কি হবে, আয় হবে। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আয় রেয়ামিলে কোন সাইডে যায়, ক্রেডিট সাইডে যায়। তাহলে বই ফেরত রেয়ামিলে কোন দিকে যাবে, ক্রেডিট দিকে যাবে। তো দেখো আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা বই ফেরত রেয়ামিলে কোন দিকে দিয়ে দিছি, ক্রেডিট দিকে দিয়ে দিছি 2,500 টাকা। তো বই ফেরতের পরবর্তীতে যেটা দিয়েছে সেটা হচ্ছে আন্তঃফেরত। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আন্তঃফেরত আর বিক্রয় ফেরত একই জিনিস। আন্তঃফেরত এবং বিক্রয় ফেরত সেম কথা। তো বিক্রয় যেহেতু আয়, তার মানে বিক্রয় ফেরত অবশ্যই কি হবে, ব্যয় হবে। আর ব্যয় রেয়ামিলে কোন সাইডে যাবে, ডেবিট দিকে যাবে। তো আন্তঃফেরত আমাদের কত টাকা দিয়ে আছে, 4,000 টাকা। তো 4,000 টাকা আমরা রেয়ামিলে কোন দিকে দিব, অবশ্যই ডেবিট দিকে দিব। তো দেখো আমরা আন্তঃফেরত রেয়ামিলে কোন দিকে দিয়ে দিছি, ডেবিট দিকে দিয়ে দিছি আন্তঃফেরত। এর পরবর্তীতে যেটা দেখেন সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। আমরা জানি যে কোনো ধরনের ফান্ড এটা ভবিষ্যতের জন্য করা হয়, এটা দায়, লাভের একটা অংশ ফান্ড হিসেবে জমা রাখা হয়। তো প্রভিডেন্ট ফান্ড একটা দায়, আর দায় রেয়ামিলে কোন সাইডে যায়, রেয়ামিলে ক্রেডিট সাইডে যায়। তাহলে প্রভিডেন্ট ফান্ড 10,000 টাকা, এটা হচ্ছে রেয়ামিলে কোন দিকে যাবে, ক্রেডিট দিকে যাবে। তো প্রভিডেন্ট ফান্ড রেয়ামিলে ক্রেডিট দিকে আমরা দিয়ে দিছি 10,000 টাকা। এর পরবর্তীতে যেটা দিয়ে আছে সেটা হচ্ছে মজুদ পণ্য 31/12/2018। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, আর সব ধরনের মজুদ পণ্য রেয়ামিলে আসে। তো এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য না, এটা হলো সমাপনী মজুদ পণ্য।
তো সমাপনী মজুত পণ্য এই 35,000 টাকা রেয়ামিলের ভিতরে আসে না, মানে অন্তর্ভুক্ত হয় না, অতএব এটা কি বাদ। সমাপনী মজুত পণ্য রেয়ামিলে আসবে না, আর সব ধরনের সমাপনী মজুত পণ্য রেয়ামিলে আসবে। তাহলে এটার পরে যেটা দেখেন সেটা হলো প্রাপ্য হিসাব 1/12/2018। এটা হলো তাহলে সমাপনী প্রাপ্য হিসাব, তাহলে এটা অবশ্যই আসবে এবং এটা কি সমাপনী প্রাপ্য হিসাব তোমরা জানো একটা চলতি সম্পদ। আর সম্পদ মানে রেয়ামিলে কোন সাইডে যাবে? সম্পদ মানে রেয়ামিলে ডেবিট সাইডে যাবে। কত টাকা? 27,000 টাকা। তাহলে আমরা এখানে লিখছি প্রাপ্য হিসাব 1/12/2018 27,000 টাকা ডেবিট সাইডে আমরা দিয়ে দিছি। প্রাপ্য হিসাবের পরে যেটা দিয়েছে সেটা হচ্ছে প্রদেয় হিসাব 31/12/2018। তো 31/12/2018 মানে সমাপনী প্রদেয় হিসাব, আর সমাপনী প্রদেয় হিসাব রেয়ামিলে কোন সাইডে যায়? সমাপনী প্রদেয় হিসাব একটা চলতি দায়, আর চলতি দায় রেয়ামিলে কোন সাইডে যাবে? অবশ্যই ক্রেডিট সাইডে যাবে। তাহলে 10,000 টাকা একটা চলতি দায় রেয়ামিলে কোন সাইডে? ক্রেডিট সাইডে। তাহলে প্রদেয় হিসাব 31/12/2018 আমরা ক্রেডিট সাইডে কত টাকা দিচ্ছি? 10,000 টাকা দিয়ে দিচ্ছি। তো প্রদেয় হিসাবের পরে যে আইটেম আছে সেটা হলো সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি হচ্ছে একটা দায়, আর দায় রেয়ামিলে কোন সাইডে যায়? দায় রেয়ামিলের ক্রেডিট সাইডে যায়। তাহলে 15,000 টাকা রেয়ামিলে ক্রেডিট সাইডে আমরা দিয়ে দিব। তাহলে এখানে আমরা 12 নম্বর আইটেমে দিচ্ছি সাধারণ সঞ্চিতি রেয়ামিলে ক্রেডিট সাইডে আমরা দিয়ে দিলাম 15,000 টাকা। সাধারণ সঞ্চিতি এর পরে যেটা দিয়ে সেটা হচ্ছে শিক্ষানবিশ ভাতা। তো শিক্ষানবিশ ভাতা 4,000 টাকা। তো শিক্ষানবিশ ভাতা হচ্ছে রেয়ামিলে, শিক্ষানবিশ ভাতাটা একটা ব্যয়, আর ব্যয় রেয়ামিলে কোন দিকে যায়? ব্যয় রেয়ামিলে ডেবিট সাইডে যায়। আর শিক্ষানবিশ স্যালামি হচ্ছে আয়, আয় রেয়ামিলে কোন সাইডে যাবে? প্রিয় শিক্ষার্থীরা ক্রেডিট সাইডে। তাহলে আমাদের দিয়ে আছে কি শিক্ষানবিশ স্যালামি না ভাতা? অবশ্যই ভাতা দিয়ে আছে, আর ভাতা একটা কি ব্যয়, আর ব্যয় রেয়ামিলে কোন সাইডে যাবে? ব্যয় রেয়ামিলের ডেবিট সাইডে যাবে। তাহলে এখানে লেখা আছে শিক্ষানবিশ ভাতা রেয়ামিলে ডেবিট দিকে দিয়েছে কত টাকা? 4,000 টাকা। আর এইটা যদি থাকতো শিক্ষানবিশ সালামি তাহলে অবশ্যই 4,000 টাকা কোন দিকে দিতাম? ক্রেডিট দিকে দিতাম। তো শিক্ষানবিশ সালামি গেল। এরপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে ঋণ। ঋণ কত টাকা? ঋণ আমাদের আছে 50,000 টাকা। তো তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা ঋণ একটা হচ্ছে দায়, আর দায় রেয়ামিলে কোন সাইডে যায়? দায় রেয়ামিলে ক্রেডিট সাইডে যায়। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা দায় রেয়ামিলে ক্রেডিট সাইডে দিয়ে দিছি। কত টাকা দিয়ে দিছি? 50,000 টাকা। যা আছে আমরা তাই দিছি। এরপরে যেটা দিয়ে আছে সেটা হচ্ছে প্রদেয় নোট। তো প্রদেয় নোট 31/12/2018। তো প্রদেয় নোট 31/12/2018 মানে কি সমাপনী প্রদেয় হিসাব। তো সমাপনী প্রদেয় হিসাব একটা চলতি দায়, আর চলতি দায় রেয়ামিলে কি হয়? চলতি দায় রেয়ামিলে ক্রেডিট পাশে যায়। তাহলে প্রদেয় হিসাব প্রদেয় নোট 31/12/2018 8,000 টাকা, এটা রেয়ামিলে কোন দিকে যাবে? রেয়ামিলের ক্রেডিট দিকে যাবে। তাহলে প্রদেয় নোট 1/12/2018 কত টাকা? 8,000 টাকা, এটা রেয়ামিল ক্রেডিট দিকে। তাহলে প্রদেয় নোট 1/12/2018 আমরা ক্রেডিট দিকে কত টাকা দিয়ে দিলাম? 8,000 টাকা দিয়ে দিলাম। তো প্রদেয় নোটের পরে যেটা দিয়ে আছে সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের কত দিয়ে আছে? 2,500 টাকা দিয়ে আছে। তো আমরা জানি অনাদায়ী পাওনা সঞ্চিতি একটা দায়, আর দায় রেয়ামিলে কোন সাইডে যায়? দায় রেয়ামিলে অবশ্যই ক্রেডিট সাইডে যায়। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি 2,500 টাকা, এটা রেয়ামিলে কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। তো দেখো আমরা রেয়ামিলে ক্রেডিট দিকে অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা দিলাম? 2,500 টাকা দিলাম। এরপরে যেটা দিয়ে আছে সেটা হচ্ছে নগদ 31/12/2018। এটা হলো সমাপনী হাতে নগদ। আর সমাপনী হাতে নগদ প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো সমাপনী হাতে নগদ একটা চলতি সম্পদ। আর যেহেতু এটা একটা চলতি সম্পদ তার মানে সম্পদ মানে রেয়ামিলে কোন সাইডে যাবে? ডেবিট সাইডে। তাহলে হাতে নগদ 28,000 টাকা, এটা ডেবিট দিকে যাবে। তাহলে এখানে আমরা লিখছি হাতে নগদ 28,000 টাকা ডেবিট সাইডে লেখা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই খতিয়ান উদ্বৃত্ত যে কয়টা খতিয়ান উদ্বৃত্ত দেওয়া ছিল প্রত্যেকটা পোস্টিং আমরা রেয়ামিলে দিলাম। তো প্রত্যেকটা পোস্টিং কোনটা ডেবিট সাইডে যাবে এবং কোনটা ক্রেডিট সাইডে যাবে আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা প্রত্যেকটা আইটেম স্পষ্টভাবে বুঝতে পেরেছ। এখন আমাদের যে করণীয় সেটা হচ্ছে ডেবিট সাইডে এবং ক্রেডিট সাইডে দুইটা যোগ করব। তাহলে ডেবিট সাইডে আমাদের 2,20,000 প্লাস কত 15,000 প্লাস 40,000 প্লাস 1,80,000 প্লাস 4,000 প্লাস 27,000 প্লাস 28,000 প্লাস 4,000, এই সম্পূর্ণ যোগ করার পর যে টাকাটা আসবে সেটা হচ্ছে 5,18,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম এই ডেবিট পাশে পুরা জিনিসটা যোগ করার পর আমাদের কত টাকা দাঁড়ালো? 5,18,000 টাকা। তো আমরা সেম ভাবে ক্রেডিট পাশে যোগ করব। প্রথম কত টাকা? 2,50,000 প্লাস 1,70,000 প্লাস কত 2,500 প্লাস 10,000 প্লাস 10,000 প্লাস 15,000 প্লাস 50,000 প্লাস 2,500 প্লাস কত 8,000।
তাহলে এই সম্পূর্ণ টাকা যোগ করার পরে আমাদের ক্রেডিট সাইডে কত হলো 5,18,000 টাকা আমাদের হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো রেভিলের ডেবিট এবং ক্রেডিট দিকে দুই পাশে আমাদের কত 5,18,000 5,18,000 টাকা হয়ে গেছে। তাহলে যেহেতু রেভিলের দুই পাশে আমাদের মিলে গেছে, তার মানে আমরা বলতে পারলাম যে এর মাধ্যমে করতে অনেক গাণিতিক শুদ্ধতা ঠিক আছে। তো রেভিলের যখনই দুই পাশে মিলে যাবে তাহলে বুঝতে হবে আমাদের রেভিলটা কি আছে, সম্পূর্ণ ঠিক আছে। তো রেমিলটা কিভাবে করতে হয় এবং রেমিলে কোনটা কোন দিকে যায় এবং কিভাবে পোস্টিং দিতে হয়, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই ব্যাপারটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যেহেতু খ নম্বর কোশ্চেন আমাদের শেষ, এখন আমরা চলে যাব গ নম্বর কোশ্চেন। তো গ নম্বর কোশ্চেনটা আমাদের কি বলা ছিল, 2018 সালে 31 ডিসেম্বর তারিখে নিট চলতি মূলধনের পরিমাণ নির্ণয়। তো প্রিয় শিক্ষার্থীরা নিট চলতি মূলধন এর ইংলিশ হচ্ছে নিট ওয়ার্কিং ক্যাপিটাল। তো নিট ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, অর্থাৎ নিট চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পত্তি মাইনাস চলতি দায়। তো চলতি সম্পত্তি এবং চলতি দায় আমাদের না জানলে তাহলে সেক্ষেত্রে আমরা নিট চলতি মূলধনটা বের করতে পারবো না। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ আমাদের জানতে হবে বা বের করতে হবে, তারপর না আমরা নিট চলতি মূলধন বের করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইড থেকে আমরা চলতি সম্পদ এবং চলতি দায়গুলো চিহ্নিত করি। তো আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। তো পরবর্তী স্লাইডটা আমাদের কাছে হলো, তো প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে আমাদের চলতি সম্পদগুলি কি কি তা আমরা একটু নির্ধারণ করি। মূলধন, মালিকানা সূত্র, কলকবজা, যন্ত্রপাতি একটা স্থায়ী সম্পদ, প্রাপ্য হিসাব 1-1 এটা রেমিলে আসে না, প্রদেয় হিসাব 1-1 এটাও রেমিলে আসে না, বিক্রয়, আয়, আন্তঃফেরত, ব্যয়, মজুত পণ্য 1/2018 এটা একটা চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ আমরা পেলাম কত টাকা, 75,000 টাকা, সরি 35,000 টাকা। তাহলে চলতি সম্পদ আমরা একটা পাইলাম। এরপর আমাদের যেটা দিয়ে সেটা হলো প্রদেয় হিসাব 1/2018 এটা একটা চলতি দায়। তাহলে চলতি দায়কে আমরা দুইটা টিক দিয়ে প্রকাশ করি আর চলতি সম্পদ একটা টিক দিয়ে প্রকাশ করব। তাহলে মজুত পণ্য আমরা পাইলাম চলতি সম্পদ, প্রদেয় হিসাব মানে সমাপনী প্রদেয় হিসাব পাইলাম 10,000 টাকা চলতি দায়। এরপরে যেটা দিয়ে দেয় সেটা হলো শিক্ষানবিশ ভাতা, শিক্ষানবিশ ভাতা একটা ব্যয় বা প্রদেয় নোট 1/2018 এটা সমাপনী প্রদেয় নোট, সমাপনী প্রদেয় নোট একটা চলতি দায়। তাহলে চলতি দায় আমরা কয়টা পেলাম, দুইটা, একটা সমাপনী প্রদেয় হিসাব, একটা সমাপনী প্রদেয় নোট। এরপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে নগদ 31/2018 এটা হলো সমাপনী হাতে নগদ, আর সমাপনী হাতে নগদ একটা চলতি সম্পদ তোমরা জানো। তাহলে এই পর্যন্ত আমরা চলতি সম্পদ দুইটা পাইলাম এবং চলতি দায় কয়টা পেলাম, দুইটা। তাহলে চলতি সম্পদ হচ্ছে মজুত পণ্য 31/2018, নগদ 31/2018 এই দুইটা চলতি সম্পদ, আর প্রদেয় হিসাব 31/2018 এবং প্রদেয় নোট 31/2018 এই দুইটা কি চলতি দায়। এরপরে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে নগদ 1/1/2018 প্রারম্ভিক হাতে নগদ রেমিলে আসে না বাদ, মজুরি ও বেতন একটা ব্যয়, ব্যয় বাদ, মজুত পণ্য 1/1/2018 এটা একটা ব্যয় বাদ, ক্রয় ব্যয় বাদ, ক্রয় ফেরত এটা আয় বাদ, প্রভিডেন্ট ফান্ড একটা চলতি দায়। তো এটা হচ্ছে আমাদের চলতি দায়, আমরা এটা দিব। প্রাপ্য হিসাব 1/2018 এটা সমাপনী প্রাপ্য হিসাব, আর সমাপনী প্রাপ্য হিসাব একটা কি চলতি সম্পদ। তো চলতি সম্পদ আমরা একটা পাইলাম। সাধারণ সঞ্চিতি দায় ও ঋণ দায়, অনাদায়ী পাওনা সঞ্চিতিও দায়। তো প্রিয় শিক্ষার্থীরা কোনটা কোনটা চলতি সম্পদ এবং কোনটা কোনটা চলতি দায় সম্পূর্ণ আমরা জানলাম। এখন তোমাদের পরীক্ষার খাতায় কিভাবে তোমরা প্রেজেন্টেশন করবা সেটা আমরা দেখাবো। তাহলে ক নাম্বার কোশ্চেন আমাদের কি বলা ছিল, প্রিয় শিক্ষার্থীরা নিট চলতি মূলধনের পরিমাণ। তাহলে চলতি মূলধনের পরিমাণের সূত্র কি, চলতি সম্পত্তি মাইনাস কি চলতি দায়। তাহলে চলতি সম্পদ আমাদের প্রথম নির্ণয় করতে হবে, তারপর নির্ণয় করবো কি চলতি দায়, এবং চলতি সম্পদ এবং চলতি দায় পার্থক্য হবে কি নিট চলতি মূলধন। তো কিভাবে তোমরা প্রেজেন্টেশন করবা আসো আমরা এখানে দেখাইতেছি। তো তোমরা লিখবে 31 ডিসেম্বর 2018 তারিখে নিট চলতি মূলধন নির্ণয়। তো নিট চলতি মূলধন নির্ণয় সূত্র তোমরা লিখবা, আমরা জানি নিট চলতি মূলধন সমান সমান চলতি সম্পত্তি মাইনাস কি চলতি দায়। তো প্রথমে আমাদের বের করতে চলতি সম্পদ, পরে বের করতে হবে কি চলতি দায়। তো আমাদের এটার জন্য দাগ কাটবো বিবরণ টাকা টাকা। তো চলতি সম্পদ প্রথমে আমরা কি বের করবো, চলতি সম্পদ। তো চলতি সম্পদ গুলো কি কি তা আমরা অলরেডি এখান থেকে
চিহ্নিত করছি। তো চলতি সময় প্রথম আমরা যে চলতি সময় সেটা হচ্ছে মজুদ পণ্য 31/12/2018 35,000 টাকা। 31/12/2018 বলতে সমাপনী বোঝায়। তাহলে এটা একটা কি সমাপনী মজুদ পণ্য। তো সমাপনী মজুদ পণ্য কত টাকা? 35,000 টাকা। আমরা এখানে লিখছি সমাপনী মজুদ পণ্য কত টাকা লিখছি? 35,000 টাকা লিখছি। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নগদ 31/12/2018 আর 31/12/2018 মানে সমাপনী। তাহলে এটা আমরা কি বলতে পারি প্রিয় শিক্ষার্থীরা? সমাপনী হাতে নগদ বলতে পারি। তাহলে সমাপনী হাতে নগদ কত টাকা আমাদের আছে? তাহলে আমরা সমাপনী হাতে নগদ আমরা দিয়ে দিলাম সমাপনী হাতে নগদ। এরপরে যেটা দিয়ে আছে সেটা হচ্ছে এখানে আমাদের আছে প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাব 31/12/2018 কত টাকা দিয়েছিল? 27,000 টাকা দিয়েছিল। তো 31/12/2018 31/12/2018 মানে কি সমাপনী মজুদ। তো 35,000 টাকা তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের সমাপনী হাতে নগদ এখানে আসলে 28,000 টাকা, কিন্তু এখানে আমাদের ভুলে 6,000 টাকা চলে আসে। তোমরা দিবা সমাপনী হাতে নগদ এখানে কত দিবা? 28,000 টাকা দিবা। তো এখানে 28,000 টাকা আর সমাপনী প্রাপ্য হিসাব এখানে আমরা দেখলাম কত টাকা? 27,000 টাকা। তো সমাপনী প্রাপ্য হিসাব তাহলে সমাপনী প্রাপ্য হিসাব কত টাকা? 27,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা এই তিনটাই হচ্ছে আমাদের চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ সমাপনী মজুদ পণ্য কত টাকা পাইলাম? 35,000 টাকা। সমাপনী প্রাপ্য হিসাব পাইলাম কত টাকা? 27,000 টাকা এবং সমাপনী নগদ টাকা কত পেলাম? 28,000 টাকা। এটা কিন্তু 28,000 টাকা। তাহলে 35 প্লাস 27 প্লাস কত? 28। এই তিনটার যোগফল হচ্ছে 90,000 টাকা। তাহলে এই 90,000 টাকাই হচ্ছে আমাদের মোট চলতি সম্পদ। তো নিট চলতি মূলধন সূত্র চলতি সম্পদ থেকে চলতি দায় কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে চলতি সম্পদ আমরা বের করলাম 90,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা কি বের করব? চলতি দায়। তো চলতি দায় আমরা এখন নির্ণয় করব। তো চলতি দায় নির্ণয় করার জন্য প্রথম চলতি দায় আমরা কি অলরেডি আমরা চলতি দায়গুলি চিহ্নিত করছিলাম। প্রথম যে চলতি দায় সেটা হচ্ছে প্রদেয় হিসাব 31/12/2018 31/12/2018 10,000 টাকা, এটা মানে সমাপনী প্রদেয় হিসাব। তাহলে আমরা দিলাম সমাপনী প্রদেয় হিসাব কত টাকা দিলাম? 10,000 টাকা। এরপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে প্রদেয় নোট 31/12/2018 এটা একটা সমাপনী প্রদেয় নোট। তাহলে সমাপনী প্রদেয় নোট কত টাকা? 8,000 টাকা। তাহলে আমরা দিলাম সমাপনী প্রদেয় নোট কত টাকা? 8,000 টাকা। আর আমাদের এখানে একটা দায় ছিল সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড কত টাকা ছিল? 10,000 টাকা ছিল। প্রভিডেন্ট ফান্ড একটা চলতি দায়, আমরা প্রভিডেন্ট ফান্ড একটা চলতি দায় দিয়ে দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে আমাদের কয়টা চলতি দায় পাইলাম? তিনটা। প্রভিডেন্ট ফান্ড, সমাপনী প্রদেয় হিসাব এবং কি সমাপনী প্রদেয় নোট। এই তিনটা 10,000 প্লাস 10,000 প্লাস 8,000 এই তিনটার সমন্বিত যোগফল হচ্ছে 28,000 টাকা। আর 28,000 টাকাকে আমরা বলবো মোট চলতি দায়। তো প্রিয় শিক্ষার্থীরা চলতি সম্পদ পাইলাম কত টাকা? 90,000 টাকা। আর চলতি দায় পেলাম কত টাকা? 28,000 টাকা। তাহলে চলতি সম্পদ এবং চলতি দায় পার্থক্য আমরা কি বলি? নিট চলতি মূলধন। তাহলে আমরা এখানে কি লিখলাম? নিট চলতি মূলধন সমান সমান চলতি সম্পত্তি মাইনাস চলতি দায়। তাহলে চলতি সম্পদ হলো 90,000 টাকা মাইনাস চলতি দায় কত টাকা? 28,000 টাকা। তাহলে 90 থেকে 28,000 টাকা বিয়োগ করলে আমরা কত পাবো? 62,000 টাকা। আর এই 62,000 টাকাই হচ্ছে আমাদের কি নিট চলতি মূলধন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা নিট চলতি মূলধনের সূত্রটা তোমরা কি বুঝতে পারলা? নিট চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পত্তি মাইনাস চলতি দায়। আর চলতি সম্পত্তি এবং চলতি দায় যখন আমরা বের করতে পারবো তখনই আমরা নিট চলতি মূলধন বের করতে পারবো। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা কুমিল্লা বোর্ড 2019 সালে যে প্রশ্নটা আমাদের আসছিল সেই প্রশ্নটা তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। তো বাসায় তোমরা এরকম ভাবে অঙ্কগুলি প্র্যাকটিস করতে থাকবা। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের 2019 সাল কুমিল্লা বোর্ড যে প্রশ্ন ছিল সেটা আমরা পুরাটাই সম্পূর্ণ সমাধান করতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো হিসাব বিজ্ঞান সম্পর্কে মজার মজার তথ্য জানার জন্য এখনই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।